নমস্কার, আমি তরুণ ঘোষ। স্বাধীনতার আগে 1947 সালে স্বাধীনতার আগে আমাদের দেশে কতগুলো রাজত্ব ছিল? মোট 565টা। অখণ্ড ভারতবর্ষে 565টা রাজত্ব, রাজারা ছিলেন। তাদের বিভিন্ন পারিষদ ছিলেন, তাদের নানান রকম আত্মীয় স্বজন ছিলেন। ধরুন, ব্যাপারটাকে যদি ছোট করে ধরি, ধরুন জমিদার বাবু, তার খুড়তুতো ভাইয়ের বোনের ছেলে, সে দূরে থেকে কলকাতায় পড়াশুনো করতে এসছে, সে এসে রয়েছে। কেউ হয়তো পাড়ার অপরিচিত লোক, কোনো এক বন্ধুর আত্মীয় বা বন্ধুর ছেলে, দুস্থ ছেলে, সে হয়তো জায়গা পাচ্ছে না, তাকে বাড়িতে রেখে দিল। এরকম প্রচুর লোক থাকতো। ভারতবর্ষ হচ্ছে সেরকম জায়গা। তার বেশ কয়েকটা এরকম দেশ রয়েছে। তার মধ্যে হচ্ছে শ্রীলঙ্কা, একটা বড় ছেলে। তারপর হচ্ছে আপনার একটা কি বলে, নেপাল, একটা মেজো ছেলে। মেজোগুলো মাঝে মাঝে বদমাইশি করে। মেজোটা খুব বদমাইশ হয়, যদিও আমি মেজো, তাও মেজোদের খুব দুর্নাম আছে। তো ছোট ছেলে হচ্ছে ভুটান। আর একদম ছেলে, যাকে বলে একদম ছোট ছোট, যেটা 4 নম্বর, সেটা হচ্ছে গিয়ে মালদ্বীপ। এছাড়া তো টুকটাক আছেই দূরত্ব বন্ধুর ছেলে, হ্যান ত্যান, যেমন গ্রিস আছে, সাইপ্রাস আছে, এরকম বন্ধু তো, কিরগিজস্তান আছে যেখানে আমাদের এয়ারবেস আছে। এরকম তো প্রচুর রয়েছে সারা ভারতবর্ষে, প্রচুর এরকম লোকজন রয়েছে। তাই এদের মধ্যে সব থেকে বিশ্বস্ত হচ্ছে জিগমে ওয়াংচু। শুধু ভারতবর্ষের বিশ্বস্ত নন, তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় যত দেশ আছে, সে ছোট বড় যেই বলুন না কেন, সবার সঙ্গে তার সুন্দর সম্পর্ক। এবং ভারত হচ্ছে তার একজন সন্তান, সন্তানের মতো আগলে রেখে দিয়েছে। এবং এখন জিগমে ওয়াংচুর যে বাবা, তিনিও জওহরলাল নেহরুর খুব বন্ধু ছিলেন, ভীষণ রকম ভালো বন্ধু ছিলেন। ইন্দিরা গান্ধীর সঙ্গেও তার মানে মেয়ের মতো সম্পর্ক ছিল। কিন্তু ওই রাজা পাল্টায়, কিন্তু রাজত্ব পাল্টায় না, আর নীতিও পাল্টায় না। ভারতবর্ষের কংগ্রেস গভর্নমেন্ট গেছে, অন্য হাজারটা দল এসছে, ইউপিআই এসছে, এনডিএ এসছে, কিন্তু নীতি কখনো পাল্টায়নি। ভারতবর্ষের নীতি একটাই, আমেরিকার নীতির মতো ভারতবর্ষের নীতির বদল হয় না। যে যেখানে ছিল সহাবস্থানে থাকুক। তো হঠাৎ একে নিয়ে, জিগমে ওয়াংচুকে নিয়ে খুব হুড়োহুড়ি পড়েছে যে জিগমে ওয়াংচু ভোরবেলা কেন ঢাকায় এসে উপস্থিত হলেন। গত 2 বছর আগে J-47 বলে একটা চার্টার্ড বিমান $35 মিলিয়ন দিয়ে ভারত কিনে ভুটানের যে রানী, তাকে উপহার দিয়েছিলেন, যে আপনি ব্যক্তিগত সফরের জন্য আপনারা এটা ব্যবহার করবেন। এর আগে 31-এ, আমি আপনাকে পরপর বলে যাচ্ছি, 31শে জুলাই, এই ঘটনার প্রেক্ষাপটটা বলছি। 31শে জুলাই আমরা সিঙ্গাপুরে অন্য একটা চোখ দেখানোর ব্যাপার থাকে। এটাকে একটা চোখ অপারেশন হয়েছিল। এই দিয়ে বাঁ দিকের চোখ না ডান দিকের চোখ একটা অপারেশন হয়েছিল। কারণ চোখের ওপরে একটা, শুনেছিলাম একটা নাকি টিউমার টাইপের হয়েছিল, সেই অপারেশনটা সিঙ্গাপুরে হয়েছিল। তো তার একটা মেডিকেল চেক আপ ছিল। তিনি 30শে জুলাই তিনি সিঙ্গাপুরে যান। ডাক্তার দেখানো হয়ে যায়। তারপর সেখানে গিয়ে 3 মক্কেল উপস্থিত হন। নিশ্চয়ই কথাবার্তা বলা ছিল, কে কে যান।
এক হচ্ছে অজিত দোভাল যান ভারত থেকে, রাশিয়া থেকে যান ল্যাভরভ লাভরভ যিনি পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার, এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। আর সঙ্গে আমাদের লেজুর ছিলেন আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ওখানে একটা গোপন বৈঠক হয় তাদের। বৈঠকটা এইটা নিয়ে যে ভারত, চীন এবং রাশিয়া তিনজনেরই প্রচুর বিনিয়োগ রয়েছে। এই তিনটে যদি টোটাল করা যায় তাহলে দেখা যাবে প্রায় 10-11 বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ রয়েছে বাংলাদেশকে জুড়ে। এর মধ্যে জাপান আছে, কিন্তু জাপান সেদিন থাকেনি, ওই মিটিংয়ে ছিল না। জাপানেরও বিনিয়োগ আছে এখানে। তো সব নিয়ে ওই 10-11 বিলিয়ন ডলার মতো ওখানে ফেসে আছে। তো এখন বাংলাদেশের যে অবস্থা, তাতে ওই প্রত্যেকের ওই বিনিয়োগটা প্রায় জলে যাওয়ার মতো অবস্থা। টাকা দেখুন এমন একটা বস্তু না, কেউ কাউকে 10 টাকাও ছাড়ে না। আর চীনের মতো দেশ তো ছাড়বেই না। ভারত হয়তো ছেড়ে দেবে, রাশিয়া হয়তো ছেড়ে দেবে, কিন্তু চীন ছাড়বে না। চীন তার প্রত্যেকটা পয়সা কিন্তু সুদে আসলে তুলে নেবে। এবার এই যে প্যাকটা হয়েছে, এই প্যাকটা এখন তো কাউকে তো একটা মেসেজিং করতে হবে। মেসেজিংটা করতে গিয়ে দেখেন, আমি যখনই রেকর্ড করতে বসবো তখনই এদের ফোন আসবে। এই মেসেজিংটা করতে কাউকে তো লাগবে, খুব ট্রাস্টেড। তাই ওয়াংচুকের সঙ্গে দেখা করতে গেছিল সব। ওখানে বসে কথাবার্তা বলা হয়েছে। ওয়াংচুককে তো যে ডাক্তার বলেছে যে আপনি আগে বিশ্রাম নেবেন, চোখে ব্যান্ডেজ করা আছে, আপনি বিশ্রাম নেবেন, ওয়াশ টোয়াশ করে দিয়েছি, সুতো টুতো কেটে দিয়েছি, আপনি বিশ্রাম নিন, এবং আমাদের যে চিকিৎসক আছে তা আপনার সঙ্গে যাচ্ছে, তারা আপনার শুশ্রূষা করবে 15 দিন ধরে। তিনি ওখান থেকে আবার থিম্পু ফিরে আসেন। এর মধ্যে ঠিক হয় একটা দিন, যখন তার চোখ টোক সেরে যায়, ঠিক হয়ে যায়, তো ওই প্লেনটা নিয়ে তিনি গৌহাটি আসেন। গৌহাটি থেকে একটি বিমান ধরে আজকে ভোরবেলাতে তিনি সোজা রওনা হয়ে যান একেবারে ঢাকা। ওই প্লেনটা নিয়ে কিন্তু যেতে পারতেন, কিন্তু প্লেনটা যদি মানে প্রাইভেট জেট যদি আইডেন্টিফাই হয়ে যায়, ওই জন্য উনি একটা রাজা হলেও উনি একটা সাধারণ বিমানে একটা ঢাকায় পৌঁছান, যাত্রীবাহী বিমানে। সেটা 8-10টা যাত্রী ছিল না, কিন্তু একটা যাত্রীবাহী বিমান ছিল। তো যাত্রীবাহী বিমান তো ঢাকায় যেতেই পারে, অত তো ট্রান্সপন্ডার অফ করার দরকার নেই। ওটা গিয়ে উনি নামেন, এবং তার আগে খবর দেওয়া ছিল বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকারের আমরা ডেকে 18 ঘন্টা উড়িয়ে আনা হলো খলিলুর রহমানকে, এবং সঙ্গে রাষ্ট্রপতি ফখরুল সাহেব। ভোরবেলা ধুতির কাছা আটকাতে আটকাতে, ধুতি প্যান্ট পরেন উনি, ধুতি পরেন না, তো প্যান্টের চেন আটকাতে আটকাতে উনিও দৌড়েছেন গালাগালি করতে করতে, উনিও ভোরবেলাতে পৌঁছেছেন। এখন ব্যাপারটা কি, মেসেজিংটা কি? মেসেজিংটা হচ্ছে যে 2-3 সপ্তাহ দেওয়া হচ্ছে, এর মধ্যে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন এবং আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলুন। যদি আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা না তোলেন এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা না করেন, তাহলে এই যে 3টে দেশ দেখছেন, এই 3টে দেশ আপনাকে কেউ ছেড়ে কথা বলবে না, কারণ তাদের বিনিয়োগগুলো তারা সুরক্ষিত করতে চাইছে। শেখ হাসিনা না এলে এই যে বিনিয়োগ সুরক্ষিত হবে না। এবার ল অ্যান্ড অর্ডার কী করবেন না করবেন,
আপনাদের ব্যাপার। আপনাদের 15 দিন সময় দিলাম, আপনারা এই 15 দিনের মধ্যে আপনাদের যে সমস্ত দেখিয়ে দিয়ে গেছে সেই সমস্ত ব্যবস্থাগুলো আপনারা করুন। এখন এরাও তো 15 দিন দেখিয়েছিল, তো এরাও 15 দিন দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন খেলা চরমে উঠে গেছে, এখন ক্লাইম্যাক্সে চলে এসছে মোটামুটি খেলা। আমি বলেছিলাম সেপ্টেম্বর যত এগোবে তত দেখবেন কার্টেন রেজিং হচ্ছে, এবং ফুল রেজিং যখন উঠে যাবে তখন দেখবেন প্রধানমন্ত্রী ঢুকে গেছে। আমার কথা মিলিয়ে নেবেন। তো কূটনীতিতে চীন, ভারত, রাশিয়ার থেকে বেশি কেউ জানে না। একটা কূটনীতি দিয়ে একটা দেশকে কাত করে দিতে পারে। তো যাই হোক, তো আপনাদের যে সমস্ত কূটনীতিক যারা রয়েছে, ওই হনুমান কবির, না না সরি, হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির নাম মনে করতে গেলে হনুমান কবির বেরিয়ে, আমি আই এম সরি, আই এম সরি। তো তার বুদ্ধিতে এসব কুলোবে না। খলিল সাহেবও মাথা অনেক চুলকে টুলকে কিছু বার করতে পারেননি। এখন হঠাৎ জিগবে বাঞ্চু হঠাৎ এসে এই গল্পটা শোনালেন কেন? এখন এই গল্পের অর্থ কি হতে পারে? 3টে দেশ যদি একসঙ্গে পেটায় তাহলে হয়তো পুরো ছাতু হয়ে যাবে। এবং 3টে দেশ খুব সিরিয়াসলি বলেছে যে এই পয়েন্টে, এই একটা পয়েন্টে 3টে দেশ কিন্তু একত্র হয়ে গেছে, মানে তাদের টাকাটা, লগ্নিটা যাতে সুরক্ষিত থাকে, এবং শেখ হাসিনা না ঢুকলে এই লগ্নিটা সুরক্ষিত থাকবে না। এই জন্তুগুলোর হাতে দেশটা চলে যাবে এবং দেশটার 12টা বেজে যাবে, আর এশিয়াটা একদম অশান্ত হয়ে যাবে। ফলে এই যা হয়েছে হয়েছে, আর একে বাড়তে দেওয়া যাবে না। এইবারেতে ক্যান্সারের একটা পা কেটে বাদ দিয়ে দাও। সুতরাং শেখ হাসিনা ফেরার টাইম হয়ে গেছে। সেপ্টেম্বর মাস বলেছিলাম, তা সেপ্টেম্বর মাস আমার খাদ্য কিনা দেখুন। সেপ্টেম্বর মাসের মধ্যে আবার একটা, এর মধ্যে আবার একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে একটা সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু হবে। এটা আমি বলে রেখে দিলাম। এই যত আমাদের 162 না 61 কতগুলো জায়গা দেখিয়ে এসেছিল এর আগে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সের লোক গেছিল, তারা গিয়ে দেখিয়ে এসেছিল, ব্যবস্থা কিছুই দেওয়া হয়নি, কিছু নাটকবাজি করা হয়েছিল, সেইগুলো কিন্তু সব ভাঙাচোরা হবে, একদম নিশ্চিহ্ন করে দেওয়া হবে, সঙ্গে কিছু খতমও হবে। তো যত ফর্সা হয় তত ভালো, এসব মাল যত বেহেস্তে চলে যায় তত ভালো। বেহেস্তে নূরের আড্ডায় থাকুক, ওখানে নাচা গানা শুনুক, হ্যাঁ, ও ও ভালো থাকবে। এখানে তাদের কোনো কাজ নেই, এটা হচ্ছে নরকের ভাই, এই নরকে আমরা শান্তিতে থাকবো, তোরা বেহেস্তে থাক। তো এই খবরটা দেওয়ার জন্যই আপনাদের কাছে আসা। সারাদিন এই খবরের চক্করে ছিলাম, ভালো ভিডিও কিছু করতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করবেন। অনেকেই ব্যাগ গোছাবে, আর অনেকেই আনন্দ উল্লাস দুটোই করবেন একসঙ্গে। নমস্কার।